শুরু করছি বাংলা বলছে। এসএসসির 26,000 চাকরি বাতিলকে কেন্দ্র করে আজকে সারা দিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। একদিকে সবার নজর ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর চাকরি হারাদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি বার্তা দেন সব রকমভাবে পাশে থাকার, যোগ্য চাকরি প্রার্থী যারা তাদের জন্য সরকার যে কোনো ব্যবস্থা নিতেই পিছপা হবে না এমন আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন প্ল্যান এ থেকে প্ল্যান ই অবধি রেডি করা আছে। আমরা দেখেছি মধ্যশিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। অর্থাৎ একদিকে আশ্বাস, অন্যদিকে আইনি পথে আবারও অগ্রসর হওয়া। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস, যুব এবং ছাত্রেরা তারা 9 এপ্রিল পথে নামারও ডাক দিয়েছে। অর্থাৎ প্রশাসনিকভাবে, আইনিভাবে এবং রাজনৈতিকভাবেও এই এসএসসির ইস্যু সেটাকে হ্যান্ডেল করতে চাইছে সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে আশ্বাস, সেই আশ্বাসে কি চিঁড়ে ভিজবে? সেই আশ্বাসে কি আশ্বস্ত হচ্ছেন চাকরি প্রার্থীরা? কি বলছেন আইনজীবীরা? সত্যিই কি পথ বেরোতে পারে? এর পাশাপাশি আমরা দেখলাম যে আজকে বিজেপির কালীঘাট অভিযান, যদিও এক্সাইড মোড় ক্রস করার পরই লকেট চ্যাটার্জিদের আজকে আটকে দিল পুলিশ। আর এই সব কিছু নিয়ে আজকে সারা দিন ধরে সরগরম থাকলো রাজনৈতিক মহল। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন ডক্টর শতরূপা, আমাদের সঙ্গে বামেদের তরফ থেকে রয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, আমাদের সঙ্গে আরেক আইনজীবী অর্ক নাগ কিছুক্ষণের মধ্যে এসেই যোগ দেবেন কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জিও, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন দুই চাকরিহারা কমলেশ কপাট এবং ভাগ্যশ্রী বেরা। আমি শুরুতে আপনাদের দেখাবো অযোগ্যতে মুখে কুলুপ, যোগ্যদের প্রতি সহমর্মিতা। একদিকে সব রকমভাবে চাকরিহারাদের পাশে থাকার প্রতিশ্রুতি, অন্যদিকে চাকরি যাওয়ার পিছনে বিরোধীদের কলকাঠি নাড়ার অভিযোগ। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। ভোটের মাঠে খেলার কথা নতুন নয়, রাজনীতির সাপলুডোয় খেলা হবে হুঁশিয়ারি গা সওয়া হয়ে গিয়েছে বঙ্গবাসীর। সেই খেলার কথাই এবার চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের সমাবেশে মুখ্যমন্ত্রীর মুখে। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। একই সঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার পেছনে চক্রান্ত চলছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই, সেই খেলাটা কে খেলেছেন? আর সেই চক্রান্তের বীজ পোঁতা যে সিপিএম এর জমিতে, সে কথাও খোলসা করতে ভোলেননি মমতা। বলছে 26-এ ভোটে পরাজয় হলে আমরা চাকরি করে দেব। আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি, এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. চক্রান্ত প্রসঙ্গে সিপিএম এর সঙ্গে নাম না করে বিজেপিকেও একই বন্ধনীতে রেখেছেন মমতা। আইন আপনাদের সুরাহা করুক। আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো, আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন। এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। চাকরি যাওয়া নিয়ে বিরোধীদের কাঠগড়ায় তোলায় মমতাকে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। পুরো ক্যাবিনেটটা জেলের ভেতরে যাবেন, ব্রাত্যবাবুকে আলাদা করে হাইপ দিয়ে কি লাভ? পুরো ক্যাবিনেটটা এরপরে জেলের ভেতরে থাকবে, চিন্তা নেই, অপেক্ষা করুন না। টাকা ফেরত এমনি পাবেন না। সবাই মিলে একটা গ্রুপ তৈরি করুন জেলায় জেলায়,
তৃণমূল নেতাদেরকে বাড়ির দেয়ালে সামনে গাছের সামনে গাছের সাথে বাঁধুন, যে গাছ পাবেন তাতে বাঁধুন, বেঁধে উত্তম মধ্যম দিন, তবে এই টাকা ফেরত পাবেন, নচেত এই টাকা ফেরত পাবেন না। রাজ্য সরকারকে আলটিমেটাম দিয়েছেন বিরোধী দলনেতাও। চলতি মাসের 15 তারিখের মধ্যে রাজ্য সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যদের তালিকা জমা না দিলে 21শে এপ্রিল নবান্ন অভিযানের ডাক শুভেন্দু অধিকারীর। 15ই এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে 21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে। মমতার সভা থেকে বেরিয়ে যোগ্য চাকরিহারাদের একটা বড় অংশ বিধানসভার গেটে দেখা করেন বিরোধী দলনেতার সঙ্গে। অন্যদিকে কালীঘাট অভিযানের ডাক দিয়ে দক্ষিণ কলকাতায় বিক্ষিপ্তভাবে জড়ো হয় গেরুয়া কর্মী সমর্থকেরা। পুলিশ বাধা দিলে এক্সাইড মোড়ে ধুন্ধুমার বাঁধে। লকেট চট্টোপাধ্যায় সহ বেশ কিছু নেতাকে আটক করে পুলিশ। মুখ্যমন্ত্রীর কথায় ভরসা রেখে যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা আদৌ স্কুলে ফিরবেন কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন। কলকাতা টিভি। আমি প্রথমে ভাগ্যশ্রীকে দিয়ে শুরু করবো। ভাগ্যশ্রী, আপনি ছিলেন নেতাজি স্টেডিয়ামে, মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিলেন, সেই আশ্বাস কি সত্যি আশ্বস্ত হলেন নাকি এখনো সংশয় রয়েছে? দিদির প্রতি আমাদের সত্যি সম্পূর্ণ ভরসা আছে। দিদি সবাইকেই আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা সত্যি এখনো ভাবতে হচ্ছে যে আমরা স্কুলে ফিরবো। হ্যাঁ, আমাদের স্কুলের বাচ্চারা আমাকে খুব ভীষণ ভালোবাসে। আমি প্রথম যখন জয়েন করি সমস্ত প্রসেস মাধ্যমেই জয়েন করেছি আমরা। আপনারা সবাই জানেন যে বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে যেতে হয়। তো মেয়েরা ভীষণ ভালোবাসে আমাকে, এবং আমি একমাত্র বাংলা টিচার ছিলাম যখন জয়েন করি। তো স্কুলে 2 জন মোটে টিচার ছিলেন, আমাদের জয়েনিংয়ের পর 5 জন হয়েছিলাম। তো মেয়েরা আমাদেরকে সাদরে গ্রহণ করে অফুরন্ত ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। আর গার্লস স্কুল আমার। প্রথম যখন ওরা শুনেছিল, পাড়া থেকে শুনে এসে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে, ম্যাডাম চলে যাবেন আপনি? আর এর পরের পরিস্থিতি তো আপনাকে কি বলবো আর, মানে সমাজে শ্বশুর বাড়ি, আমার একটা 7 বছরের ছেলে আছে, তাকে স্কুল যেতে হয়, স্বামীর সাথেও বিভিন্ন রকম দ্বন্দ্ব চলছে। এই ধরনের যখন প্রতিনিয়ত মানুষকে হয়রানির মধ্যে পড়তে হয়, বাসে করে যখন ট্রাভেল করে যাই, যখন কালিগরা বা অন্য স্কুলের টিচাররা জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের স্কুলে এরকম ভুয়ো শিক্ষিকা বা এরকম ধরনের নানান কথা আমাদের যে শুনতে হয় রাস্তাঘাটে। কিন্তু আপনারা সবাই জানেন যে লাস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ও এটা কোথাতেও বলা নেই, প্রমাণিতই হয়নি। কিন্তু তাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা রেখে সত্যি আমরা এখনো ভরসা রাখছি যে দিদি আমাদের সবার সাথে থাকবেন। এই যে বাচ্চা স্টুডেন্টরা যারা এত ভালোবাসতো, যখন হঠাৎ করেই যে মুহূর্ত থেকে আপনি আর শিক্ষিকা নেই, মানে সেই স্কুলটা আর আপনার স্কুল নয়, সেখানে কাজের অধিকার আপনি হারিয়েছেন, এবং সেটাও বিনা অপরাধে, এটা তো একটা ভয়ঙ্কর বিপর্যয় মানসিক। অবশ্যই ম্যাডাম মৌপ্রিয়াদি, মানে আমাদের 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল। 3 তারিখে গিয়ে গার্ডে যাব, আর যেহেতু বাংলা প্রথম দিনে পরীক্ষা হয়ে যায় অনেকগুলো, আমার ডেস্কে অলরেডি অনেক খাতা জমা পড়ে গেছে বিভিন্ন ক্লাসের। পরীক্ষার জাস্ট রায়টা শুনছিলাম পরীক্ষার হলে, আমরা বললাম সেকেন্ড হাফে যাবো দিদি। তো তার মধ্যেই আমরা রায় দেখলাম, এবং আমাদের স্কুলের আরও একজন টিচার ছিলেন, আমরা দুজনে বেরিয়ে চলে আসলাম কাঁদতে কাঁদতে। নেক্সট বাসেই বাড়ি ফিরলাম। যখন বাড়িতে বাচ্চা জিজ্ঞাসা করে যে তুমি কেন স্কুল যাচ্ছ না মা, তোমার কি আজকে ছুটি, তাকে কিভাবে ব্যাখ্যা করব? একটা 7 বছরের বাচ্চাকে আমি কিভাবে বোঝাবো যে আমরা কি পরিস্থিতির শিকার হয়েছি? এটা খুবই দুর্ভাগ্যজনক সত্যি বলতে কি। এবং আপনারা কার দোষে আপনাদের এই শাস্তি পেতে হচ্ছে আপনারা জানেন না? আমরা সত্যি কেউ জানি না। এক তো অর্থনৈতিক একটা সমস্যা থাকে, আমরা তো নিশ্চয়ই এমন রিচ না যে আমরা রোজগার না করলে আমাদের চলে যাবে। 2 হচ্ছে তার পাশাপাশি যে সামাজিক একটা ধাক্কা যেটা আপনি বলছেন ভীষণ রকম। আমার বাড়িতে আমরা 3 বোন, আমি বড়, বাবার 63 এজ। বুঝতে পারছি না কিভাবে কি হবে, চলবে।
আর আমরা কি বলুন তো, এখন আগেকার মতো তো নেই যে বাবাকে যা হোক বুঝিয়ে রেখে দিলাম। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, প্রতিনিয়ত নিউজে দেখছে এই ধরনের খবর, প্রত্যেকটা টাইম ফলো করছে। তো তাদের দিকে কিছু লুকাতে পারি না, এত বেশি বয়সে যে কোনো মুহূর্তে সবসময় ভয়ে থাকি। যেরকম রায়টা বেরিয়েছে তখনও জানাইনি, কিন্তু বাপি ফোন করে বলছে যে আমি তো দেখলাম, তুমি বলোনি কেন? বলতে পারি না, ভয়ে থাকে, সবসময় ভয়ে কাজ করে। বাচ্চাকে স্কুলে পাঠাতে ভয় কাজ করে, মাঠে খেলতে পাঠাতে ভয় কাজ করে। মানে হঠাৎ করে আজকে দাঁড়িয়ে আর আপনাকে কোথাও এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে আপনি আদৌ যোগ্য কিনা। একদমই তাই। আমাদের একাডেমিক স্কোর দেখলে বা রেজাল্ট দেখলে তাহলে সেগুলো তো ভুবো না, আমরা প্রত্যেকটা পদক্ষেপে তো আর সেইগুলোকে কি বলবো, মানে আমার মাধ্যমিকের রেজাল্ট, এইচএসের রেজাল্ট, গ্র্যাজুয়েশনের রেজাল্ট, বিএডের রেজাল্ট, মাস্টার্সের রেজাল্ট, সেগুলো তো মানে কি কার কাছে আমরা তুলে ধরবো? তো আমি সুদীপ্তর কাছে আসি। সুদীপ্ত, সত্যি ভাগ্যশ্রীদের যে বক্তব্য, সত্যি সেগুলো মানে কিভাবে তার উত্তর হয় সেগুলো আমাদের জানা নেই। সুদীপ্ত, আমরা দেখেছি যে মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আশ্বাস দিয়েছেন যে আইনিভাবে সব রকমভাবে পাশে থাকা হবে। শুধুই তাই নয়, তিনি বলছেন যে যাতে যে যোগ্য চাকরি প্রার্থী যারা, তারা যাতে ভলান্টিয়ার করেন, এবং যদি এখন 2 মাস ভলান্টিয়ার করেন তাহলে পরবর্তীকালে যাতে কোনো রকম সমস্যা না হয় সেটা দেখার ব্যাপারে তারা যা যা রকমের ব্যবস্থা নেওয়ার সেগুলোই নেবেন। এবং প্ল্যান এ থেকে প্ল্যান ই অবধি রেডি করা আছে। আরও দুধে উকিল তাদের নিয়োগ করা হবে। শেষ পর্যন্ত কোনো সিলভার লাইন দেখা যাবে কি মনে হয়? দেখুন, প্রথমেই বলি, মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন আর মধ্যশিক্ষা পর্ষদ যে আবেদন করেছেন, দুটি কমপ্লিটলি অপোজিট। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি যোগ্যদের পাশে আছি, কারুর চাকরি যাবে না, এরা ভলেন্টারি সার্ভিস করবে। উল্টে মধ্যশিক্ষা পর্ষদ যেটা করেছেন অ্যাপ্লিকেশনটা, যে আমরা নতুন এই আইন মেনে আমরা নতুন পরীক্ষা নেব, যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে ততদিন অব্দি এনারা চাকরি করুক, তারপর পরীক্ষায় যারা পাশ করবে তারা থাকবে, যারা পাশ করবে না তারা থাকবে। কোট আনকোট এটা হলো মধ্যশিক্ষা পর্ষদের আবেদন সুপ্রিম কোর্টের কাছে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আমি ওনার বক্তব্য শুনলাম, আমার কাছে এখানে একটাই প্রশ্ন, উনি যোগ্য, অবশ্যই উনি বলছেন উনি যোগ্য, এরকম তো সবাই বলতে পারে উনি যোগ্য। এই যে আমি যোগ্য, আমি বলবো ভাগ্যশ্রী ম্যাডাম যোগ্য, অন্য একজন বলবে ভাগ্যশ্রী ম্যাডাম যোগ্য না। এই যে ভাগ্যশ্রী ম্যাডাম যোগ্য কি যোগ্য না সেটার জন্য একমাত্র কিন্তু বলতে পারবে কমিশন বা রাজ্য সরকার বা পর্ষদ। আমি অবাক হয়ে যাচ্ছি, এই যে নতুন আবেদন করেছেন সেখানেও কিন্তু পর্ষদ কোনো লিস্ট দেয়নি যে যোগ্য কারা। অনেকে হয়তো বলছে তো সিবিআই তো লিস্ট দিয়ে দিয়েছে, তাদের মাইনে ফেরত দিতে হবে, তারা বাদ দিয়ে সবাই তো যোগ্য না। সিবিআই যে লিস্ট দিয়েছে সেই লিস্টে 4টে ভাগ আছে, যারা ওয়েমারে কারচুপি, যারা প্যানেল এক্সপায়ারি পরে চাকরি পেয়েছে, যারা প্যানেলে নেই তারা চাকরি পেয়েছে, আর র্যাঙ্ক জাম্পিং। এর বাইরেও দুর্নীতি হয়েছে কি, যে ধরুন তার কারোর ওয়েমার একদম সঠিক ওয়েমার, তার কোনো র্যাঙ্ক জাম্পিং নেই। সুদীপ্ত, আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন, যে ধরা যাক ভাগ্যশ্রী বলছেন, সরি ভাগ্যশ্রী, আমার এইটা নিয়ে আলোচনা করতেও, মানে উদাহরণ দিয়ে আলোচনা করতেও আমার খুব খারাপ লাগছে, এটা আপনাদের প্রতি হয়তো অবিচার, তবুও আমাকে এটা করতে হচ্ছে। আমার খুব সিম্পল প্রশ্ন সুদীপ্ত, আপনি একজন আইনজীবী, আইন আপনি আমার থেকেও ভালো বোঝেন। যদি আমরা দেখি আইনের বেসিক স্পিরিট কি বলে আমরা জেনে এসেছি, যে 99 জন অপরাধীও ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ যেন শাস্তি না পায়। আমরা দেখেছি এক সেকেন্ড সুদীপ্ত, খুনের মতো অপরাধের ক্ষেত্রে, খুনের মতো হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রেও যদি তথ্য প্রমাণ না দেওয়া যায় তাহলে বেনিফিট অফ ডাউট সেটা অভিযুক্তের দিকে যায়, অভিযুক্ত ছাড় পেয়ে যায়। সেখানে দাঁড়িয়ে আমি ধরে নিলাম যে ভাগ্যশ্রী যোগ্য নন, তাহলে কত বড় অপরাধ তিনি করেছেন যে তাকে বেনিফিট অফ ডাউট তার দিকে যাবে না, তাকে চাকরি থেকে তাকে বরখাস্ত হতে হবে।
যারা টেন্টেড যে লিস্ট দেওয়া হয়েছে আর নন টেন্টেড যারা, তাদের যদি আপাত যোগ্য হিসেবে ধরা হয়, অন্তত সেই সম্মানটুকু তারা ডিজার্ভ করেন। তো কোথায় সেই নন টেন্টেড লিস্ট? সেটা রাজ্য সরকার এসএসসি কে যাদের বেতন ফেরত দিতে হবে না, আদালত যাদের বেতন ফেরত দিতে হবে না বলেছেন। এটাই রায়টা তো ভালো করে পড়তে হবে। রাইতে যাদের বলেছে বেতন ফেরত দিতে হবে, তারা শুধুমাত্র সিবিআই যে ইনভেস্টিগেশনটা করেছে, রায় লেখা আছে এর বাইরেও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যারা ভ্যাকেন্সি তার চেয়ে বেশি নিয়োগ হয়েছে। 100টা ভ্যাকেন্সি থাকলে 200 জন নিয়োগ হয়েছে। ওই এক্সট্রা 100 জন কে? যাদের ইন্টারভিউ নম্বর বাড়ানো হয়েছে তারা কারা? এইটা একমাত্র বলতে পারবে কমিশন। আমরাও তো বলছি কমিশন, বোর্ড, রাজ্য সরকার গিয়ে কোর্টে জমা দিক যে এই 20,000 হলো যোগ্য। আমরা বলবো আমরা মেনে নিচ্ছি, সেই লিস্টটা দিক না। লিস্টটা দিচ্ছে না কেন? সুদীপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরো একবার নাম করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে তিনি প্রশ্ন করেছেন যে খেলাটা কে খেলছে, অর্থাৎ তার ইঙ্গিত যে কোথাও আইনি জট সেটাকে ক্রিয়েট করা হচ্ছে পলিটিক্যাল কারণে। শুনুন, আপনি জানেন কিনা জানি না, উনি পুরো ব্যাপারটা আবারও এই ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করছেন। আইনি জট, উনি গিয়ে যোগ্যর তালিকা ওনার দিতে অসুবিধা কোথায়? উনি তো বলছেন আমি জানি কে যোগ্য, যোগ্যর তালিকাটা দিক। আমি আসবো অর্কনাগ ইতিমধ্যে জয়েন করেছেন, আমি অর্কর কাছ থেকে উত্তর নেব। অর্ক, দেখুন, এখানে কনস্ট্যান্ট একটা পারভিউ ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে যে রাজ্য সরকার বা কমিশন কে যোগ্য কে অযোগ্য বলবে, তাহলে তো সিবিআই দরকার নেই। এখানে একটা ইনভেস্টিগেশন চালু করা হয়েছে, ইনভেস্টিগেশন করতে বলা হয়েছে যে টু ফাইন্ড আউট যে কি প্রবলেম হয়েছিল, কারা কারা এই প্রবলেমের মধ্যে ইনভলভড। আমি বলি 9 জানুয়ারি 2024 সিবিআই একটি রিপোর্ট ফাইল করে হাইকোর্টে। সেই রিপোর্টে সিবিআই এর বক্তব্য ছিল যে অনেক লোক ইনভলভড, অনেক অফিসাররা ইনভলভড এবং তারা ক্রিমিনাল কি স্টেপস নিয়েছে সে কথা তারা জানায়। কিন্তু আমাকে বলুন, একজনও শিক্ষক যারা নিযুক্ত হয়েছিলেন, টেন্টেড আনটেন্টেড আমি তার মধ্যে যাচ্ছি না, একজনও শিক্ষক যারা নিযুক্ত হয়েছিলেন তাদের কারুর নাম সেই রিপোর্টে নেই। যোগ্যের তালিকা দিল না কেন? আপনি বুঝতে পারছেন না, এসএসসি যোগ্যের তালিকা দেবে বা অযোগ্যের তালিকা দেবে এই প্রশ্নটা উঠছে কি করে? কারণ কি একটা অ্যালিগেশন হয়েছে, সেই অ্যালিগেশন থেকে একটা অ্যাকিউজিশন হয়েছে। ওএমআর শিট কেন পাওয়া যাচ্ছে না? সেটা দেখুন, এটা তো ওপেন পাবলিক ফ্যাক্ট যে ওএমআর শিটটা নেই। এখানে কি ডিস্ট্রয় করা হয়েছে? অ্যাবসলিউটলি, দ্যাট ইজ আ ক্রিমিনাল থিং, সেটা ক্রিমিনাল চার্জ। কিন্তু এখানে সেই ডিস্ট্রাকশন নিয়েও একটা বক্তব্য আছে। সেই ডিস্ট্রাকশন নিয়ে কি বক্তব্য আছে? সিবিআই প্রথম যখন 2023 সালে রিপোর্ট জমা দিল, বলল যে নাইসা বলে একটি কোম্পানির দায়িত্ব ছিল ওএমআর শিটকে স্ক্যান করা। পরবর্তীকালে যখন সিবিআই নিজের আবার রিপোর্টে গেল, রিপোর্টে গিয়ে বলল না, নাইসা একা না, নাইসা সেটা ডেটা স্যান্টেক বলে একটি কোম্পানিকে দায়িত্ব দিয়ে দিয়েছিল। তাহলে সেখানে একটা কন্ট্রাডিকশন থাকছে। সব থেকে বড় কথা হচ্ছে এই যে পঙ্কজ বানসালের কাছ থেকে যে বিভিন্ন হার্ড ডিস্ক পাওয়া গেছে, বিভিন্ন ডকুমেন্টেশন পাওয়া গেছে, সেই সমস্ত হার্ড ডিস্ক এবং সেই সমস্ত ডকুমেন্টেশনের প্রপার এভিডেন্স অ্যাক্টের আন্ডারে সার্টিফিকেট কোথায়? আরেকটা জিনিস শুধু বলে দিই, শতরূপা এই চালার কাকড়টা সেটা সিবিআইও বার করতে পারলো না। মৌপিয়া, আমি একটু মানে প্রথম থেকে সিবিআই কি করছে 3 বছর? না, আমি প্রথমত সিবিআই স্পোকসপারসন, আমি একটু প্রথম থেকে শুরু করি। হয়তো এটা ভীষণ ক্লিশে শোনাবে, ইমোশনাল শোনাবে, কিন্তু এই কটা দিন ধরে যা হচ্ছে না, আমার সত্যি বারবার একটা জিনিস মনে হচ্ছে, খুব সংক্ষিপ্ত। আজকে যখন সিঙ্গুর থেকে টাটাকে বিদায় করলো মুখ্যমন্ত্রী, তখন মা লক্ষ্মী ওকে টাটা বলে চলে গেল। গত বছর যখন সরস্বতী পুজো বন্ধ করতে শুরু করলো, তখন সরস্বতী ঠাকুর প্র্যাকটিক্যালি ব্যাগ বচাতে শুরু করলো। আজকে 20,000 26,000 চাকরি যখন এরকম এক নস্যাতে শেষ করে পেল, মা সরস্বতী বিদায় নিয়ে নিল। চিত্রগুপ্ত রয়ে গেছে, চিত্রগুপ্ত লিখছে কার কার দোষ। এখন অর্ক খুব সুন্দর করে নাইসা, সিবিআই, তুমিও আমায় জিজ্ঞেস করছো সিবিআই কি করছে, এসএসসির দোষ নেই, এটা তো একেবারে এখানে কোনো রকম দ্বিমত নেই। 1 সেকেন্ড অর্ক, তোমার সময় কোনো কথা বলিনি, এটা একদম তুমি 2016 থেকে যদি ধরো, যখন থেকে এই কেসটা শুরু হয়েছে, আমি ধরে নিলাম বিকাশ ভট্টাচার্য ভীষণ খারাপ লোক, কিন্তু তখন থেকে 9টা বছর কেটে গেল। গত বছর বা 2022-ও মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে দাঁড়িয়ে সুপার নিউমারি চাকরি তৈরি করছে। আজও বলেছে আগে যোগ্যদের হ্যান্ডেল করি, তারপরে অযোগ্য। ওনাদের তরফ থেকে কোনো চেষ্টাই নেই যোগ্য অযোগ্য বাছাই করার। আজকে বেসিক ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে। আমি একটু দেখাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি আঙুল তুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে এবং প্রশ্ন তুললেন যে কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইসোলেট করা হবে না। কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শোনাবো। তৃণমূল যখন বিপদে পড়েছে, আর বিশেষ করে মমতা, তখন আমাকেই স্মরণ করবে, সেটা উপায় নেই। যোগ্য অযোগ্য এ নির্ধারণ করবে কে? বারবার যার ফলে আদালতে যখন সুযোগ দেওয়া হয়েছে তারা কোনো লিস্ট করতে পারেননি। আজকে এই লোকগুলোকে আবার বিপদে ফেলবার জন্য এই যোগ্য অযোগ্যের বাহানা তৈরি করা হচ্ছে। যদি সরকার সৎ হতো তো তারা অবিলম্বে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করে এদের মধ্য থেকেই যারা আছেন তাদের যোগ্য হিসেবে চাকরি দিতে পারত। কিন্তু সরকারের সাথে লক্ষ্য নয়। সরকার চাইছে সামগ্রিকভাবে এই যন্ত্রণাটা টিকিয়ে রাখতে। ওরা ভাবছে এই যন্ত্রণা টিকিয়ে রেখে ওরা মাঝখান থেকে ফায়দা লুটবে। সরকার ওদের নিয়ে এসছে, ওখানে তাতিয়েছে, তারা বলছে পরীক্ষায় বসবে না। যদি না বসবে না, চাকরি পাবে না। সুপ্রিম কোর্টের রায়ের উপরে তো আর সরকারের মমতা চলবে না। মোহাম্মদ শফিউল্লাহর কাছে চলে যাবো। আলবার্ট, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার এই অভিযোগে শান দিয়েছেন যে আসলে খেলাটা খেলছে কে, এবং রাম বাম তারা যে রাজনৈতিক উদ্দেশ্যে একটা জটিলতা সৃষ্টি করছেন, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে গোটা রাজ্যে একটা দুর্নীতি যে প্রাতিষ্ঠানিক করেছে, সেই প্রাতিষ্ঠানিক করবার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাগরিককে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাইসেন্স দিতে হবে দুর্নীতি করবার। সেটা তো আর পশ্চিমবঙ্গের মানুষ দেবে না। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো কথা বলেছেন যে বামফ্রন্টের আমলে এরকম অনেক কিছু হয়েছে, উনি চাকরি খেয়ে নিতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বামপন্থীদের পক্ষে বলছি, উনি তদন্ত করুন, যদি একটা কোনো দুর্নীতি হয়ে থাকে তাদেরকে শাস্তি দিন। তার মানে এই নয় যে আপনার করা সব দুর্নীতিগুলোকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বা বামপন্থীরা আপনাকে ক্ষমা করে দেবে। আজকে সারাদিন আপনি যা যা কথাগুলো বলেছেন আমাদের কাছে বক্তব্য খুব স্পষ্ট বক্তব্য হচ্ছে যারা যোগ্য তাদের একজনের যেন চাকরি না হারায়, যোগ্যদেরকে স্কুলে ফেরাতে হবে। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই যোগ্য আর অযোগ্যের এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা আসলো কার জন্য? এই জায়গায় লাইবিলিটিস কারা, রেসপন্সিবিলিটিস কারা? পরীক্ষা নিয়েছিল এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ তার সঙ্গে যুক্ত, এবং পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষামন্ত্রী তৎকালীন সময়ে তিনি এখনো পর্যন্ত জেলের মধ্যে আছেন। তাহলে এই জায়গায় যাদেরকে সমগ্র সরকারটাই হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং দুর্নীতি যে হয়েছে চাকরি প্রার্থীরাও জানে, পশ্চিমবঙ্গের 10 কোটি বাঙালিও জানে। তাহলে তার রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল দুর্নীতির মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে তিনি কি করলেন? দিল্লিতে বসে থাকা নরেন্দ্র মোদীর মতো মন কি বাত শোনালেন। মন কি বাত যদি উনি শোনাতেন তাহলে প্রেস কনফারেন্সে করেই শোনাতে পারতেন। কেন ওই চাকরি প্রার্থীদেরকে বা যোগ্য শিক্ষকদেরকে ডেকে এনে পুলিশের লাঠি বা ভিড়ের মধ্যে ডেকে এনে তাদেরকে প্রশ্ন করার অধিকার? আমি আসবো আলবার্ট, তোমার এই বক্তব্য থেকে আমি কমলেশের কাছে যাব। কমলেশ, এক সেকেন্ড। আলবার্ট আসবো। কমলেশ, কথা বলে এই রাজ্যের যুব সমাজকে বিভ্রান্ত করেছে, আজকে সেটা আরো একবার। আলবার্ট, এক সেকেন্ড। যে এক্সপেকটেশন ছিল মুখ্যমন্ত্রীর কাছে, সেই এক্সপেকটেশন কি আজকে পূরণ হয়েছে? দেখুন, আমরা আর খাদের কিনারায় নয়, সত্যিকার অর্থে আমাদের খাদে ফেলে দেওয়া হয়েছে। আশার বাণী বলুন, মুখের কথা বলুন, আর মনের ভাবটা বলুন, একমাত্র রাজ্যের মাননীয় আমাদের কথা বলেছেন। বাকি সবাই আমাদের লাশের উপর দিয়ে রাজনৈতিক পালাবাদলের একটা চিত্রনাট্য রচনা করতে চেয়েছেন। আমাকে যদি আপনি বলতে বলেন তাহলে এই পুরো মামলার ক্রম আপনাকে শুনিয়ে দিতে পারি। আপনার শুরুতেই সুদীপ্তবাবু বলে গেলেন উনি যাদের হয়ে কোর্টে গিয়েছিলেন, আইনজীবী আছেন, গিয়েছিলেন কাদের ডেপ্রাইভ বঞ্চিতদের হয়ে গিয়েছিলেন। ফলাফল আমরা কি দেখলাম? তারা কি পেলেন? কোর্টের তো পক্ষ, বাদী বিবাদী পক্ষ। আমরা যদি একটা পক্ষ হই তাহলে ওনারা কি দিলেন? আপনি দুদিন আগেই শুনেছেন এই কলকাতা হাইকোর্টের মহামান্য এস ভট্টাচার্যের বেঞ্চ প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, মামলা শোনেননি। আমাদের মামলা এক্সপায়ার হয়ে যাচ্ছে 2019। কোন জাদু বলে একজন বিচারপতি, যিনি বিচারপতি থাকাকালীন অবসর নেন এবং একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হন, আজকে লোকসভার উনি এমপি, উনি রাস্তায় গিয়ে বলেন কোর্টে আসুন, এবং গুরু শিষ্যের পরম্পরা মেনে সাংবাদিক বৈঠক করে বলেছেন, আমার গুরু, আমি আর নাম বলছি না, ওনারা পরম্পরা মেনে সেই চিত্রনাট্য রচনা করেছিলেন। এবং আপনি যদি ক্রোনোলজি দেখেন, একটা সময় একটা চিত্রনাট্য রচনা করেন, তারা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট থেকে একটা ভার্ডিক্ট নিয়ে আসে। যে সিবিআইয়ের কথা বলছেন, এই অভিজিৎ গাঙ্গুলি স্যার, উনি কি করছিলেন? রাত্রি 9টায় এসএসসির অফিসে কেন্দ্রীয় বাহিনীকে ঢুকিয়েছিলেন এবং সিবিআইকে ঢুকিয়েছিলেন। সিবিআইয়ের এক্সপার্টরা কেন এসএসসির সার্ভারে কোনো কিছু পেলেন না?
আজকে বিভিন্ন জন বলছেন এসএসসি কেন সমস্ত সার্ভারে তাদের ডকুমেন্টস আছে, ওএমআর আছে, প্রকাশ করে দিন। তাহলে যদি থেকেও থাকে সেই ব্যর্থতাটা কি সিবিআই নয়? আমি আসবো শতরূপা। দেখো, আমি অবাক হয়ে যাচ্ছি যে যাদের 26,000 মানুষের জীবন, জীবিকা, সামাজিক স্বীকৃতি, আর্থিক স্বাবলম্বনা, সম্মান, ভালোবাসা, মানুষের ভালোবাসা, এক্ষুনি ভাগ্যশ্রী বলছিল যে বাচ্চাদের ভালোবাসা, অস্তিত্বর লড়াই, সেখানে এই রকমভাবে একটা কোনো ছোট অর্গানাইজেশনকে, বড় অর্গানাইজেশনকে কোথাও একটা দায় ফেলে তারা মনে করছে যে সব ঠিক হয়ে যাবে। আমি সত্যি আমার এখানে কিছু বলবার নেই। আবারও আমি বলছি যে ইট হ্যাজ বিন আ প্রসেস, যেখানে 2016 থেকে এত রকমভাবে কোর্ট কেসটা চলেছে এবং 2022 সালে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এসএসসির তরফ থেকে কোনো রকম কোনো এফর্ট নেই যে এই জিনিসটা ছেকে ন্যায্য এবং টেন্টেড এবং আনটেন্টেড যারা তাদের বের করবে, ওএমআর শিট প্রেজেন্ট করবে, অন্তত একটা ছাঁকনি অন্তত জোগাড় দেবে সুপ্রিম কোর্টকে, সেইটুকু যারা দিল না, তাদের আজকে মুখ্যমন্ত্রী তাদের হয়ে দাঁড়িয়ে বা তাদের না হয়ে দাঁড়িয়ে এনারা মুখ্যমন্ত্রীরই প্রশংসা করছে। আমার এখানে সত্যি কিছু বলার নেই। মুখ্যমন্ত্রী স্বভাবসিদ্ধভাবে মিথ্যে কথা বলে যাবেন এবং ওনার তরফ থেকে আমরা এখনো অবধি কোনো চেষ্টা দেখব না যে অন্তত সর্ট আউট করো কে ন্যায্য নয়। 9টা বছর একটা রাজ্য সরকার, এসএসসি কমিশন কেউ দেখাতে পারলো না, ওএমআর শিট পর্যন্ত হজম করে খেয়ে নিল যে সরকার সমস্ত খায়। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস এবং যেটা কমলেশ বলছেন বা ভাগ্যশ্রী বলছেন, যেটা নিয়ে প্রশ্ন তুলছে শতরূপা, আমার এটাই প্রশ্ন যে এখানে দাঁড়িয়ে কোনোভাবেই তাদের স্বার্থ সুরক্ষিত হয়নি, তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে। এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাসটা, সেই আশ্বাসের উপর ভরসা রাখা ছাড়া সত্যি কি কোনো উপায় আছে এদের? না, নেই তো। যেমন ওই যে বললেন না একজন, যে যখন আমরা খাদের একবারে কিনারায় এসে দাঁড়িয়েছি, তো যে মানুষটা খাদে ফেলে দেওয়া হয়েছে, যে মানুষটা আমাকে খাদে ফেলে দিচ্ছে, সে যখন বলে দেখ আমার এই কাজটা করলে তোকে আমি বাঁচাতে পারি, তো আমি একমাত্র তার উপরেই তো তখন ভরসাটা করব, আর আমার ভরসা করার আলাদা করে তখন কোনো উপায় নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে 25,753 জনের মধ্যে সিবিআই তদন্ত করে সুপ্রিম কোর্টকে জানালো যে 5,300-র মতো আছে যারা বেআইনিভাবে নিয়োগটা পেয়েছেন। সেইখানে এসে পর্ষদ বললো না 5,300 না, ওটা আরো বেশি হবে, ওটা 6,000-এর ওপর। এবং তারপরে বলল যে আরো বেশি হতে পারে, কেননা এমনও হয়েছে যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারাও অনেকে টাকা দিয়েছে। আচ্ছা বলুন তো, সুপ্রিম কোর্টের কাছে কি উপায়টা আছে যে যারা বলবে যে কারা কতগুলো বেআইনিভাবে নিয়োগ হয়েছে, কতগুলো হয়নি, কাদের নাম উপর থেকে নিচে উঠেছে, কাদের নাম বাইরে থেকে ভেতরে ঢুকেছে, এগুলো তো একমাত্র মধ্যশিক্ষা পর্ষদই বলতে পারতো। আমি আসবো পার্থবাবু, আসবো। আমি একটু আরেকবার ভাগ্যশ্রীর কাছে আসি। আজকে মুখ্যমন্ত্রী কি বলছেন যে 2 মাস ভলান্টিয়ার, কেউ তো তোমাদের টার্মিনেশন লেটার দেয়নি, কেউ তো টার্মিনেট করেনি, এবং সেক্ষেত্রে পরবর্তীকালে আরো 20 বছর যাতে স্বার্থ সুরক্ষিত হয় সেটা এনশিওর করা হবে। সত্যি কি যে স্কুলটা থেকে বেরিয়ে এসেছেন আপনি ওইভাবে, সেই স্কুলটাতে আপনার কি, আপনি তো ওই বাচ্চাগুলোর মুখ চেয়েই পড়াতেন, তারা আপনাকে ভালোবাসতো, তারা নিশ্চয়ই মিসও করছে, মনে হয় যে আপনি গিয়ে সেখানে ভলান্টিয়ার করবেন? এটা হ্যাঁ, উনি যেহেতু নিশ্চয়তা দিয়েছেন, আমাদের সত্যি হয়তো ট্রাই করা উচিত, কিন্তু সত্যি সেই মানসিকতা বা সেই মানবিক জোরটা মন থেকে আর পাচ্ছি না। মানে অপমান সহ্য করতে 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 আরও পরিচিত হয়ে উঠবো মানুষের কাছে, মানে আরও বেশি লজ্জাজনক হয়ে উঠবে, জীবনটা আরও বেশি সংগ্রামের মধ্যে কাটাতে হবে। সত্যি ভরসা পাচ্ছি না সেখানে যেতে। হ্যাঁ, বাচ্চারা হয়তো খুশি হবে, বাচ্চারা তো এত কিছু বোঝে না, তারা শুধু তাদের ভালোবাসার ম্যামকে ফিরে পাবেন, এটাই তাদের কাছে পাওনা। কিন্তু তার পরিবর্তে আমরা যে ভাবে প্রতিদিন যে সংগ্রামের মধ্যে দিয়ে, সত্যি কি তাদেরকে গিয়ে আমরা সেইভাবে ভালোবাসাটা প্রকাশ করতে পারবো? মানে সবসময় মানসিকতা কি সেইভাবে ঠিক রাখা সম্ভব হবে? না আমরা আমাদের বাচ্চা পরিবারকে সেইভাবে পাচ্ছি না ম্যাডাম, সত্যি যেটা কমলেশ স্যার। আমি এখানে একটু অর্কর কাছে আসবো। অর্ক, সত্যি কি সম্ভব যে স্কুল থেকে মাঝপথে, ডিউটির মাঝপথে তাদের বেরিয়ে আসতে হয়েছে, এবং যাদের নিয়ে আলটিমেটলি ডেফিনেটলি তারা কনফিডেন্ট যে ভাগ্যশ্রী বা কমলেশ তারা অযোগ্য নন, তারা যোগ্য, কিন্তু সার্বিকভাবে এমন একটা সিস্টেমেটিক করাপশন হয়েছে যে ওরা যোগ্য কিনা
সেটা নিয়েও একটা সার্বিকভাবে প্রশ্ন উঠেছে এবং যে কারণে গোটা প্যানেলটা বাতিল হয়ে গেছে। সেখানে ওরা কিভাবে ওরা গিয়ে পড়াবেন? তুমি যে প্রশ্নটা করলে এবং আমি জিজ্ঞেস করছি সুপ্রিম কোর্টের রায়ও কি তার অপশন রয়েছে, প্রভিশন রয়েছে, ওরা সত্যি যদি চান ওরা গিয়ে পড়াতে পারেন? আমি বলি, তুমি যে প্রশ্নটা করলে এটাকে আমরা লিগ্যাল ভাষায় লিডিং কোয়েশ্চেন বলি। মানে তোমাদের প্রশ্নটা হচ্ছে যে আজকে যে এতগুলো দুর্নীতি হয়েছে, তার জন্য ক্রিমিনাল কেসেস চলছে, তার জন্য চার্জশিট ফাইল হচ্ছে, সেরকম একটা সিনারিও। লিডিং কোয়েশ্চেন বলতে পারো, লিডিং কোয়েশ্চেন করা আমি পারদর্শী, রাইট। এবারে লিডিং কোয়েশ্চেন করা আমি পারদর্শী, এটা আমার কাজের মধ্যে পড়ে। এই যে এতগুলো ক্রিমিনাল কেসেস চলছে, সবসময় ললিপপ কোয়েশ্চেন করব এর এক্সপেক্ট করব না। লিডিং কোয়েশ্চেন তো ভালো, মানে দিস লিডিং কোয়েশ্চেন হেল্পস মি। কারণ কি এই লিডিং কোয়েশ্চেনের উত্তরটা হচ্ছে যে আমার মনে হয়, যদিও আমার এই ধৃষ্টতা নেই যে আমি সুপ্রিম কোর্টকে ক্রিটিসাইজ করব, কিন্তু যেখানে একটা ক্রিমিনাল মামলা চলছে, যার মানে আমরা বোধহয় এইটা নিয়ে যতক্ষণ আলোচনা করব 5 মিনিট অন্তর অন্তর একবার ক্রাইম শব্দটা, একবার করাপশন শব্দটা ইউজ করব। আর ক্রাইম আর করাপশন এই দুটো শব্দেরই মানে সুরাহা, এই দুটো শব্দেরই হলফ করে বলে দাও না যে করাপশন হয়নি। না, আমি উল্টো কথা বলছি। আমি বলছি যে যদি আজকে দেখা যায় যে এই ক্রিমিনাল কেসগুলোতে আলটিমেটলি গিয়ে যদি কারুর কনভিকশন না হয়, এই ক্রিমিনাল কেসগুলো যদি আলটিমেটলি গিয়ে জিরোতে দাঁড়ায়, কারণ কি নো ওয়ান কিল জেসিকা আমরা তো দেখেইছি, সেরকম যদি একটা সিচুয়েশন হয়, তখন আমরা যাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দিলাম তাদের দিকে কোন মুখে তাকাবো? জুডিশিয়াল সিস্টেমও বা কোন মুখে তাকাবে? একদিকে যেখানে চার্জশিট ফাইল হচ্ছে, চার্জশিটে যেখানে ক্রিমিনাল কেসেস চলছে, সেই ক্রিমিনাল কেস কবে শেষ হবে আপনি প্রশ্ন করুন সিবিআই কে, প্রশ্ন করুন তাদের পাবলিক প্রসিকিউটরকে, কোনো উত্তর পাবেন না। সেই কেস শেষ হবে কিনা তাও আমরা কেউ জানি না। এই প্রশ্নটা কিন্তু উঠবে শতরূপা, যে এখনো তো ক্লোজারই হলো না। মানে ক্লোজারই, যেখানে আমি এটা এস্টাবলিশড হতে দেখলাম না, যে ধরা যাক যারা অ্যারেস্ট হয়েছেন এই তদন্তে, তারা একের পর এক জামিন পাচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায় ছাড়া বেশিরভাগ হেভিওয়েট তারা জামিন পেয়ে গেছেন। ধরা যাক পার্থ চট্টোপাধ্যায় এখনো কনভিক্টেড হননি। টেকনিক্যালি কেউ যতক্ষণ না কনভিক্টেড হচ্ছেন ততক্ষণ তাকে দোষী সাব্যস্ত বলা যায় না। সেই আইনের, আমি এখন টেকনিক্যালি বলছি, ডেফিনেটলি আমরা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা দেখেছি। প্রশ্ন হচ্ছে যে আলটিমেটলি যদি ক্লোজারটা না, সিবিআই তো অনেক কেসই ক্লোজার করতে পারেনি। যদি ক্লোজার না হয়, যদি এরা ছাড়া পেয়ে যান, যদি এরা কনভিক্টেড না হন, শাস্তি বিধান এদের হয়ে গেল। না মৌপিয়া একটা অর্ক একটা ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু আমি একটু আবার পয়েন্টে ফেরত আসি। সুপ্রিম কোর্ট এটা একেবারে কোথাও দ্বিমত নেই। সুদীপ্ত বলছিল যে একটু অর্ডারটা পড়া দরকার। Supreme Court has pointed out 17 kinds of corruption এবং systemized corruption, প্রাতিষ্ঠানিক ক্রাইম, এটা নিয়ে কোথাও কোনো দ্বিমত নেই। হ্যাঁ, এবার সিবিআই ক্লোজার করলো কি করলো না, সুপ্রিম কোর্ট অলরেডি একটা ভার্ডিক্ট দিয়েছে, সেইটাকে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঔদ্ধত্য দেখাতে পারেন না যে আমি মানি না। আমি আবারও বলছি যে আজকে 9টা বছর রাজ্য সরকার তথা এসএসসি সুযোগ পেয়েছিল যে আমরা আমাদের মতে, এসএসসির মতে, এই এতগুলো লোক সঠিক আছে, এতগুলো লোক নিয়ে একটু কোয়েশ্চেন আছে, তারপরে আরও ফার্দার এনকোয়ারি হতো। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে কি করলেন? মুখ্যমন্ত্রী নিজেকে ছাড়া আর সবাইকে দোষ দিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী আসানসোল গেছিলেন, উনি জানতেই পারলেন না, ওনাকে জেনে বেড়ানো উচিত ছিল। এই যে এতদিন পর একটা অ্যাপিলে, মাইন্ড ইউ, এটা হাইকোর্টের কেস, স্টেট গভর্নমেন্ট অ্যাপিল করে সুপ্রিম কোর্টে নিয়ে গেল, তো রাজ্য সরকার জানতো না যে এই কেস চলছে? উনি হঠাৎ আকাশ থেকে পড়লেন। গত বছর উনি 40,000 চাকরি নিয়ে ঘুরছিলেন। এবং আমি একটা লাইন অর্ক, তো যখন ভাগ্যশ্রী কথা বলছিল আমি তোমার লাইন একবার আঙুল তুলেছিলাম। আমার এখানে খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রশ্ন, এই যে মুখ্যমন্ত্রী বলছে যে না আপনারা তো ভলেন্টিয়ার করতে পারেন, ভলেন্টিয়ার মানে কি? টাকা পয়সাটা কি হবে? হোয়াট অ্যাবাউট দ্য কম্পেনসেশন? ওদের সংসার চলবে কি করে? নাকি এটাও সেই সিভিক ভলেন্টিয়ার যেরকম অঙ্ক পড়াতে যাচ্ছিল সেই রকম ভাবে সিভিক টিচার করে দেবে? আমি বুঝতে পারছি না। সুপ্রিম কোর্টের রায় ভেরি ক্লিয়ার, 3 মাসের মধ্যে জিনিসটাকে সর্ট আউট করো, পরীক্ষা করো, অল্টারনেটিভলি ওরা অ্যাপিল করুক। সংক্ষেপে প্যারাগ্রাফ 50 অফ দি জাজমেন্ট, একটা সেন্টেন্সের জাজমেন্ট, মানে একটা সেন্টেন্সের প্যারাগ্রাফ, সবথেকে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। কি বলছে সেই প্যারাগ্রাফে? Our observations and findings would not influence the criminal proceedings. মানে এত বড় একটা ক্রাইম চলছে, যেই ক্রাইমের বেসিসে আমরা ডিসাইড করছি যে আমরা 26,000 লোকের মান সম্মান, তাদের পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক পরিচয় সবকিছু কেড়ে নেবো কিনা,
সেই এন্টায়ারটা কিসের উপরে বেসিস? একটা ক্রিমিনাল কেস, একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন, একটা ক্রিমিনাল প্রসিডিং। আমি বাকি 49টা প্যারাগ্রাফে যা লিখলাম তাতে এনারা রাস্তায় নেমে গেলেন, কিন্তু আমি লিখে দিলাম 50th প্যারাগ্রাফে ক্রিমিনাল প্রসিডিংসে কোনো এফেক্ট হবে না। 9 বছর আগে আপনারা পরীক্ষা দিয়েছিলেন, আজকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাদের যে প্রভিশনটা থাকছে যে আপনারা পরীক্ষায় বসতে পারবেন, সত্যি কি সেই স্পিরিট নিয়ে, সেই প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসা এবং আবারও পরীক্ষা ক্র্যাক করা, নিঃসন্দেহে আপনারা যোগ্য, আপনারা ক্র্যাক করতে পারবেন এটা আমরা আশা করি, কিন্তু সত্যি সেই কনফিডেন্সের জায়গাটা কি আপনারা আছেন? সত্যি বলতে এখানে নিজের প্রতি যদি কোয়েশ্চেন করি, হ্যাঁ, যে নেই অতটা, কারণ এখন বাচ্চা, সংসার সব কিছু সামলাতে হয়। আপনাকে আমি আগেই বললাম বাড়ির আমি বড়, প্রচুর দায়িত্ব আছে, এবং আমার বাড়ি হুগলি, আমি থাকি বীরভূমে চাকরি সূত্রে বিয়ে করে, তো আমাকে বাড়ির বাবা মায়ের দায়িত্ব আছে, আমি বড়, ছোট বোনও আমার সাথেই থাকে, তো সব কিছু মিলিয়ে সত্যি আমার পক্ষে খুব টাফ অনেকটা। দেখুন, এখন তো শুধু আমি একজন পুরুষ নয়, আমি একজনের পিতা, আমার দায়িত্ব আছে। আমি আর কিং হতে পারবো না, আমার দায়িত্ব ওকে কিং মেকার করা। আমার এখন কাজ, আমি কিং মেকার হব, আমার ছেলেকে বড় করতে হবে। আমার প্রিপারেশন নেওয়ার সময় কোথায়? আমার বাড়ির ইএমআইটা চালাতে হবে, সেই চিন্তায় আমাকে হয়তো রিক্সা নিয়ে নামতে হতে পারে। আমার বাবা, তার 16,000 টাকা ডায়াবেটিক পেশেন্ট, ওষুধ লাগে মাসে, সে ওষুধ খরচ আনতে হবে। আমার মা যদি অনুষ্ঠান দেখেন তাহলেই জানতে হবে আমি চাকরিচ্যুত। আমার মায়ের চোখে ছানি অপারেশন হয়েছে, এখনো জানেন না, কারণ জানলে কেঁদে ফেলবেন, চোখটা আবার নষ্ট হয়ে যেতে পারে। আমি বাড়ি থেকে 90 কিলোমিটার দূরে স্কুলে যাই, আমার হাওড়া জেলায় বাড়ি, আমি পশ্চিম মেদিনীপুরে চাকরি করি। চাকরিচ্যুত হওয়ার পর স্কুলে 5ম থেকে দ্বাদশ পরীক্ষা হচ্ছে, প্রশ্ন শর্টিংয়ের দায়িত্ব আমার ছিল। মন শক্ত করে বাইক নিয়ে হাই রোডের উপর দিয়ে বাড়ি এসেছে, NH6-এর উপর দিয়ে। যখন স্ত্রী টিভির পর্দায় দেখেছে, যখন কেঁদে ফেলেছে, পুরুষের চোখ কিন্তু ভিজে গেছে। তাই এটা কোয়াইট ইম্পসিবল, আমাদেরকে নতুন উদ্যমে আবার পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় সফলতার মান আমাদেরকে পেরোতে হবে। এটা আমাদের জন্য কোয়াইট ইম্পসিবল। অথচ আপনারা মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে বসে আছেন, যে মুখ্যমন্ত্রী কনস্ট্যান্ট মিথ্যে কথা বলে যায়, এবং এই মুখ্যমন্ত্রী সিঙ্গুলারলি দায় আজকে 9টা বছর। সদরবা কি করবেন, মানে এই মুহূর্তে ওরা কি করবেন? না না, আমার সত্যি কিছু বলার নেই। বিজেপির রাজ্য সভাপতি, মাননীয় রাজ্য সভাপতি বলেছে যে আপনারা যদি অ্যাপিল করতে চান, আমাদের লিগ্যাল সেল, হেসো না অর্ক, লিগ্যাল সেল আমরা আমাদের তরফ থেকে যা হেল্প করার করব, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই 9টা আমরা রাজনীতি করছি না, আর কেউ ওই আশায় খুব সংক্ষেপে আলবার্ট, সত্যি কি এই মুহূর্তে আর কিছু করণীয় আছে এই আশ্বাসে ভরসা রাখা ছাড়া? দেখুন, প্রথম কথা হচ্ছে এই আশ্বাসে ভরসা রাখা ছাড়া অন্য উপায় আছে কি? উপায় নেই। সেটার থেকে সবথেকে বড় কথা, আমি এখানে যে শিক্ষক দুজন আছেন, ভাগ্যশ্রী দেবী আছেন, কমলেশ বাবু আছেন, আমি প্রথম কথা ভাবতে অনুরোধ করব যে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার সাধারণ মানুষ শিক্ষককে যে সম্মানের আসনে দিয়েছিল, আজকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য শিক্ষকদের দিকে যে আঙুল উঠেছে, এটা ভাবার প্রয়োজন আছে। অন্যদিকে আমি আরেকটা ছোট্ট কথা বলতে চাই, এই যোগ্য অযোগ্যের প্রসঙ্গ আসছে, এই যে সীমাহীন দারিদ্রতা, সীমাহীন বেকারত্বের সময়ে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ জুড়ে সেই সময় বহু মানুষ এরকম আছে যারা নিজের জমি বাড়ি বিক্রি করে তৃণমূলের নেতাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পাইছে। তাদেরকে হয়তো অযোগ্য আমরা আজকে বলছি, তাদের পরিবর্তে এই সামগ্রিক যারা আজকে চাকরি, সব চাকরি, সব দুর্নীতি, বেকারত্ব প্রশ্ন নিয়েছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় মতো দুর্নীতিগ্রস্ত আজকে আপনারা সাধারণ মানুষ জানেন না, কিন্তু অনেকেই জানেন সুপ্রিম কোর্টের সমস্ত কিছু লাইভ স্ট্রিমিং হয়। এই একই অভিযোগ মাননীয় বিকাশ বাবু চন্দ্রচূড় স্যারের বেঞ্চে অভিযোগ এনেছিলেন যে টাকার বিনিময়ে হয়েছে। কোড আনকোড ওনাকে থামিয়ে দিয়ে বলেছিলেন আপনি প্রমাণ করুন। আমি সবার কাছে করজোড়ে প্রার্থনা করছি, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকা পেয়ে গিয়েছিল, সেখানে রিলেশনশিপ করেছেন, সিবিআই দিয়েছেন। বন্ধু কেন ওখানে অভিযোগ আনছেন না? কেন সেই বিরুদ্ধে তদন্তের কথা বলছেন না? আমাদের গভীর চক্রান্তের শিকার, একটা বড় ক্রনোলজির মধ্য দিয়ে এই চক্রান্তটাকে তৈরি করেছে। আমাদের সময় একদম শেষ। আমি শেষে দেখাবো যে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি দিশা দেখাতে পারলেন সেই প্রতিবেদন দিয়ে শেষ করব আজকের বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি।
নির্দেশে সম্প্রতি চাকরি গিয়েছে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। সেই নির্দেশ ঘিরেই আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে গত কয়েক বছর ধরে বিভিন্ন স্কুলে একসঙ্গে চাকরি করা যোগ্য ও অযোগ্য প্রার্থীরা। সুপ্রিম নির্দেশে অযোগ্যরা চাকরি হারালেও সরকার যে তাদের পাশে নেই তা ইতিমধ্যেই ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছে নবান্ন। এদিন নেতাজি ইন্ডোরের সমাবেশে কার্যত যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে সরকারের ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম নির্দেশে যোগ্যরা চাকরি হারালেও মানবিকতার খাতিরে সরকার যে তাদের রুটি রুজি বহালে বদ্ধপরিকর সেই নিয়ে বারে বারে আশ্বস্ত করেছেন মমতা। এবং তার জন্য সরকার কি পদক্ষেপ করতে পারে সেই নেগেটিভ পজিটিভ দুই সম্ভাবনার কথাও শুনিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না। আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে, কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে। ইফ ইট ইজ মাইনাস, মাইনাসেরটা আমার না বলাই ভালো, আমার মাথায় কিছু আছে, আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে। তারপরেও সুপ্রিম কোর্টের ওপরে আস্থা রেখেছেন মমতা, কিন্তু সেই আস্থাও যদি মান্যতা না পায় তাহলে সরকার কি পদক্ষেপ করতে পারে ব্যাখ্যা করেছেন তাও। বাই চান্স যদি না দেয় তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে সরকার যে যোগ্যদের চাকরি বাঁচাতে মরিয়া এদিনের সমাবেশে সেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? আর এই নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। রাজ্য সরকার বললেও শীর্ষ আদালতে বাতিল শিক্ষক ও শিক্ষাকর্মীরা কিভাবে স্কুলে হাজিরা দেবেন, যদিও সেই পথও বাতলে দিয়েছেন মমতা। আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি, কি রিকোয়েস্ট, এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে 2 মাস বলেছে তো 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। চাকরি চালু রাখলে তা যে কেবলই স্বেচ্ছাশ্রম হবে না তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে সরকার যোগ্যদের পাশে থাকবে বলে আশ্বাস মমতার। দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে, সম্মানের সাথে, আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব, আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। 26,000 কর্মরতের চাকরি যাওয়াকে কেন্দ্র করে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বলে অভিযোগ তৃণমূলের। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মমতা প্রথম চোটেই সেই অস্ত্র ভোতা করে দিলেন বলে মত শাসক দলের একাংশের। কলকাতা টিভি।